16 জুলাই 1945 ভোর প্রায় 5:30টা আমেরিকার নিউ মেক্সিকোর মরুভূমিতে এক বোমার বিস্ফোরণ ঘটে। কিন্তু এটি কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না, এটি ছিল প্রথমবারের মতো একটি পারমাণবিক বোমার পরীক্ষা। এই পারমাণবিক পরীক্ষার কোড নেম দেওয়া হয়েছিল ট্রিনিটি, আর এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছিলেন বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমার। গবেষকগণ ধারণা করেছিলেন বিস্ফোরণের শক্তি হবে প্রায় 0.3 কিলোটন টিএনটির সমান, কিন্তু বাস্তবে এটি তার 50 গুণ বেশি শক্তিশালী হয়, অর্থাৎ 15 থেকে 20 কিলোটন টিএনটির সমান। এই বিস্ফোরণে এমন ভয়ানক তাপ উৎপন্ন হয় যে সেখানে থাকা স্টিলের টাওয়ার সম্পূর্ণভাবে বাষ্পীভূত হয়ে যায়। বিস্ফোরণের শকওয়েভ প্রায় 160 কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হয় এবং এর ফলে উৎপন্ন মাশরুম মেঘ প্রায় 12 কিলোমিটার উপরে উঠে যায় আকাশে। জুলিয়াস রবার্ট ওপেনহাইমার, যাকে ফাদার অফ দ্য অ্যাটমিক বম বলা হয়, তিনি সেই ম্যানহাটন প্রজেক্টের পরিচালক ছিলেন, যে প্রকল্প পৃথিবীর প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল। এই বোমা তৈরির পেছনে রয়েছে অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ভূরাজনৈতিক, সামাজিক এবং বৈজ্ঞানিক ঘটনা। বিষয়টি এরকম নয় যে ওপেনহাইমারের মনে হলো একটি বোমা তৈরি করতে হবে আর অমনি একটি বোমা তৈরি করে ফেললেন। এই আবিষ্কার একদিকে যেমন মানুষকে বিপুল শক্তির সন্ধান দিয়েছিল, অন্যদিকে সভ্যতা ধ্বংসের আশঙ্কাকেও প্রকট করে তুলেছিল। কিন্তু কেন তৈরি করা হয়েছিল এই ভয়ঙ্কর বিধ্বংসী মারণাস্ত্র? কেমন ছিল এর আবিষ্কারের পেছনের গল্প? আজ আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। বিংশ শতকের একেবারে শুরুর দিকে কোয়ান্টাম মেকানিক্স ধারণার জন্ম হয়, আর এই ধারণা থেকেই শুরু হয় অ্যাটমিক এবং সাব অ্যাটমিক পার্টিকেলের অন্তর্গত কাঠামো নিয়ে ব্যাপক গবেষণা। 1905 সালে আইনস্টাইনের ভর এনার্জি সম্পর্ক সূত্র প্রকাশের পর বিজ্ঞানীদের মাথা নষ্ট হয়ে যায়। এই সূত্রের মাধ্যমে পৃথিবী জানতে পারে যে এই অতি ক্ষুদ্র পারমাণবিক ভরকে যদি শক্তিতে রূপান্তর করা যায় তবে বিপুল শক্তি পাওয়া যেতে পারে, যা অকল্পনীয়। মূলত এই সূত্র আবিষ্কারের পর থেকেই বিজ্ঞানীরা বিপুল শক্তির সন্ধানে পরমাণুর ওপর অধিকতর গবেষণা শুরু করেন। 1913 সালে ইংরেজ বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড এবং ড্যানিশ বিজ্ঞানী নিলস বোর পরমাণুর সর্বাপেক্ষ গ্রহণযোগ্য ও উন্নত মডেল দাঁড় করান। এর ধারাবাহিকতায় 40-এর দশকের দিকে কুরি দম্পতি তেজস্ক্রিয়তা সম্পর্কিত গবেষণায় গুরুত্বপূর্ণ সাফল্য পান, যা পরবর্তী পারমাণবিক গবেষণায় সহায়ক হয়। 1938 সালে বিজ্ঞানী অটো ভান এবং ফ্রিটজ স্ট্রাসম্যান ইউরেনিয়াম পরমাণুর তেজস্ক্রিয় ভাঙন আবিষ্কার করেন, যা ছিল পারমাণবিক গবেষণার প্রথম সাফল্য। এর মাধ্যমে পারমাণবিক শক্তি উৎপাদনের একটি সম্ভাবনার পথ খুলে যায়, যদিও তা তখনও তাত্ত্বিক পর্যায়েই ছিল। পারমাণবিক বোমা তৈরির তাত্ত্বিক সম্ভাবনা 40-এর দশকের শুরুতেই দেখা দেয়, তবে বিপুল পরিমাণ অর্থনির্ভর এই প্রজেক্ট পরিচালনা করা কোনো বিজ্ঞানীর একার পক্ষে সম্ভব ছিল না। 1939 সালের সেপ্টেম্বর হিটলারের হঠাৎ পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা বিজ্ঞানীদের জন্য শাপে বর হয়ে আসে। হিটলারের ইহুদি বিদ্বেষী নীতির কারণে যুদ্ধের অনেক আগেই আইনস্টাইন সহ 15 জন নোবেল বিজয়ী বিজ্ঞানী জার্মানি ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়, ফলে জার্মান তাদের প্রতিভাবান বিজ্ঞানীদের হারায় এবং পারমাণবিক বোমা তৈরির কাজ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। যুদ্ধ শুরু হওয়ার 1 মাস আগেই আগস্ট 1939-এ এলবার্ট আইনস্টাইন এবং লিও সিলার্ড আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে একটি চিঠি লেখেন। তাদের আশঙ্কা ছিল হিটলার পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছেন, তাই আমেরিকাকে সতর্ক হতে হবে। এই চিঠি পড়েই প্রেসিডেন্ট রুজভেল্ট
তৎক্ষণাৎ ইউরেনিয়াম নিয়ে একটি অ্যাডভাইজারি কমিটি গঠন করেন। আমেরিকান সরকার এনরিকো ফার্মি ও লিও সিলার্ডকে অর্থায়ন করে ইউরেনিয়াম নিয়ে গবেষণার জন্য। এদিকে হিটলার ইউরেনিয়াম ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে হাইজেনবার্গকে প্রতিষ্ঠানের প্রধান করে পারমাণবিক গবেষণার কাজ শুরু করেন। বলে রাখা ভালো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পারমাণবিক গবেষণায় হাইজেনবার্গের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন তাত্ত্বিক পদার্থবিদ এবং কোয়ান্টাম পদার্থবিদ্যার জনকদের মধ্যে অন্যতম। ব্রিটেনও বুঝতে পেরেছিল যে পারমাণবিক শক্তির অপার ক্ষমতা মানুষের হাতে আসতে খুব বেশি দেরি নেই এবং জার্মানির হাতে পারমাণবিক অস্ত্র গেলে বিশ্বযুদ্ধে তাদের জয়লাভ নিশ্চিত হবে। তাই ব্রিটেন কানাডার সহায়তায় 1941 সালে টিউব অ্যালেস নামে পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলে। এদিকে হিটলার এক বেতার ভাষণে মিত্রশক্তিকে হুমকি দিয়ে বলেছিলেন যে তাদের কাছে এমন অস্ত্র আছে যা কেউ ঠেকাতে পারবে না। এই বক্তব্য শুনে যুদ্ধে সম্পৃক্ত সকল দেশের বিশ্লেষকগণ ধারণা করেন হিটলার হয়তো পারমাণবিক অস্ত্রের কথাই বলেছে। ফলে মিত্রশক্তির পক্ষে পারমাণবিক গবেষণা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। তবে যুদ্ধ খরচের চাপে ব্রিটেনের পক্ষে এত বড় প্রকল্পে বিনিয়োগ করা ছিল অসম্ভব। একমাত্র যুদ্ধের বাইরে থাকা যুক্তরাষ্ট্রের পক্ষেই এই গবেষণা কার্যক্রম পরিচালনা করা সম্ভব ছিল। 40-এর দশকের শেষ দিকে এবং 50-এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্রে পারমাণবিক গবেষণা চলছিল ধীরগতিতে। ব্রিটেনের পক্ষ থেকে আমেরিকাকে বিষয়টি গুরুত্বের সাথে অবগত করা হয়, যেন তারা সবার আগে পারমাণবিক বোমা তৈরি করে ফেলে। যুদ্ধের এই পর্যায়ে একটি নাটকীয় ঘটনা ঘটে। 7 ডিসেম্বর 1941 অপ্রত্যাশিতভাবে অক্ষশক্তিতে থাকা জাপান আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবারে হামলা করে বসে এবং আমেরিকা আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্ত হয়ে যায়। প্রেসিডেন্ট রুজভেল্ট ঘোষণা দেন আমেরিকা এখন মিত্রশক্তির অংশ। A state of war has existed between the United States and the Japanese Empire. তখন পারমাণবিক বোমা তৈরি করা কেবল বৈজ্ঞানিক প্রকল্প নয়, এটি মিলিটারি মিশনে পরিণত হয়। আমেরিকা এই প্রজেক্টে $2.2 বিলিয়ন ব্যয় করে, যা আজকের হিসাবে $24 বিলিয়ন বা টাকায় কনভার্ট করলে 3 লক্ষ কোটি টাকা। এই প্রজেক্টের জন্য ম্যানহাটন ইঞ্জিনিয়ার ডিস্ট্রিক্ট তৈরি করা হয়। 13 আগস্ট 1942 থেকে ম্যানহাটন প্রজেক্ট অফিসিয়ালি শুরু হয়। 17 সেপ্টেম্বর কর্নেল লেসলি গ্রোভস প্রজেক্ট প্রধান হন এবং ওপেনহাইমারকে অ্যাটমিক বোমার ডিজাইন লিডার করা হয়। প্রকল্প গোপন রাখতে টেনিসোর ও ক্রিজে একটি সিক্রেট সিটি তৈরি করা হয়। হাজার হাজার বিজ্ঞানী, কর্মী এবং তাদের পরিবার নিয়ে শহর গড়ে তোলা হয় শুধুমাত্র ইউরেনিয়াম 235কে বিশুদ্ধ করার জন্যে। এছাড়া ওয়াশিংটনে প্লুটোনিয়াম উৎপাদনের জন্য আলাদা প্ল্যান্টও তৈরি করা হয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কি এই পারমাণবিক বোমা, যা চট করে তৈরি করা যায়নি? সত্যি কথা বলতে প্রক্রিয়াটি ছিল খুবই জটিল, তাই সহজে তৈরি করা যায়নি। চলুন সহজভাবে একটু বোঝার চেষ্টা করি। আইনস্টাইন তার ভর শক্তি সম্পর্ক সূত্রের মাধ্যমে ধারণা দিয়েছিলেন, যদি ভরকে এনার্জিতে রূপান্তরিত করা যায় তাহলে বিপুল পরিমাণের শক্তি পাওয়া যাবে, যা ছিল পারমাণবিক শক্তি উৎপাদনের যাত্রা। পরমাণু হচ্ছে পদার্থের ফান্ডামেন্টাল পার্টিকেল, আর যার কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন ও নিউট্রন দিয়ে। এই প্রোটন এবং নিউট্রন প্রচণ্ড শক্তি নিয়ে পরমাণুতে অবস্থান করে। যদি বাহ্যিক শক্তি প্রয়োগে প্রোটন এবং নিউট্রনকে ভাঙা যায়, তাহলে অন্তর্নিহিত শক্তি মুক্ত হয়ে যাবে, আর এই মুক্ত শক্তি ধ্বংস করে দেবে সবকিছু। প্রকৃতিতে পাওয়া সকল পরমাণুর নিউক্লিয়াসে এত বিপুল পরিমাণ শক্তি সঞ্চিত থাকে না। শুধুমাত্র তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াসে এই শক্তি সঞ্চিত থাকে, যাদের মধ্যে অন্যতম হল ইউরেনিয়াম। প্রকৃতিতে 3 ধরনের ইউরেনিয়াম পাওয়া যায়।
ইউরেনিয়াম 234, ইউরেনিয়াম 235 এবং ইউরেনিয়াম 238, যার মধ্যে শুধুমাত্র ইউরেনিয়াম 235 পরমাণুর ফিসাইল ক্ষমতা রয়েছে, মানে যাকে নিউট্রন দ্বারা আঘাত করলে এই বিস্ফোরণ ঘটবে। পারমাণবিক বোমা কিভাবে তৈরি হয় এবং এটি কিভাবে কাজ করে এই বিষয়ে আপনাদের জানার আগ্রহ থাকলে কমেন্টে জানাবেন, বিস্তারিত ভিডিও তৈরি করব। এই ভিডিওতে আমরা শুধুমাত্র এই বোমা তৈরির ইতিহাস সম্পর্কে জানব। এখন ফিরে আসি মূল গল্পে। ইউরেনিয়াম 235 বিশুদ্ধকরণ প্রক্রিয়াটি ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ প্রথমত প্রকৃতিতে এর উপস্থিতি একদম নেই বললেই চলে, আর যে পরিমাণ রয়েছে তা পরিশোধন প্রায় অসম্ভব। ডিসেম্বর 1940 সালে ইউরেনিয়াম 235 ছাড়াও আরও একটি রেডিও অ্যাক্টিভ উপাদান আবিষ্কৃত হয়, প্লুটোনিয়াম 239, যা থেকেও পারমাণবিক বোমা তৈরি সম্ভব বলে বিজ্ঞানীরা নিশ্চিত হন। আপনি জেনে অবাক হবেন, এই ফিসাইল প্লুটোনিয়াম 239 প্রকৃতিতে পাওয়া যায় না, এটা ল্যাবরেটরিতে ইউরেনিয়াম 238 থেকে তৈরি করা হয়। ইউরেনিয়াম 235 আলাদা করতে 4টি পদ্ধতি পরীক্ষা করা হয়: গ্যাসিয়াস ডিফিউশন, সেন্ট্রিফিউজ, ইলেকট্রোম্যাগনেটিক সেপারেশন এবং লিকুইড থার্মাল ডিফিউশন। এর মধ্যে গ্যাসিয়াস ডিফিউশন এবং ইলেকট্রোম্যাগনেটিক সেপারেশন কার্যকর প্রমাণিত হয়। একই সাথে প্লুটোনিয়াম উৎপাদনের প্রক্রিয়া চলতে থাকে। তাদের লক্ষ্য ছিল দুটি বোমা তৈরি করা: এক লিটল বয়, যা ইউরেনিয়াম 235 ভিত্তিক, গানের মতো ডিজাইন থেকে দুটি সাব ক্রিটিক্যাল ইউরেনিয়াম পিস একসাথে সংঘর্ষ ঘটিয়ে ক্রিটিক্যাল ম্যাসে পরিণত করা হয়। 2 ফ্যাটম্যান, যা প্লুটোনিয়াম ভিত্তিক, যেখানে ইমপ্লোশন মেথড ব্যবহার করা হয়। প্লুটোনিয়ামকে উচ্চচাপে কেন্দ্রের দিকে সংকুচিত করে ক্রিটিক্যাল ম্যাসে পরিণত করা হয়। উভয় ক্ষেত্রে যখন ক্রিটিক্যাল ম্যাসে পরিণত হয় তখন নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন শুরু করা হয়, আর এই নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন যখন শুরু হয় প্রচণ্ড শক্তিতে বিস্ফোরিত হয়। ট্রিনিটি টেস্ট এই ইমপ্লোশন মেথড পরীক্ষার জন্য করা হয়। নিউ মেক্সিকোর মরুভূমিতে একটি 13 পাউন্ড প্লুটোনিয়াম বোমা 16 জুলাই 1945 ভোর 5:30টায় বিস্ফোরণ ঘটানো হয়। এটি প্রত্যাশার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়। স্টিলের টাওয়ার সম্পূর্ণ বাষ্পীভূত হয়ে যায় এবং সবুজ রঙের হালকা রেডিও অ্যাক্টিভ কাঁচ তৈরি হয়, যাকে ট্রিনাইট বলা হয়। এই বিস্ফোরণ দেখে ওপেনহাইমার বলেছিল, "আমি এখন মৃত্যু, বিশ্বের ধ্বংসকারী।" যাকে বানানোর জন্য এত কিছু, সেই পারমাণবিক বোমা আসলে পৃথিবী ধ্বংসের উদ্দেশ্যে তৈরি হয়নি, তৈরি হয়েছে মানবজাতির আসন্ন ধ্বংসের হাত থেকে রক্ষার জন্যে। আমার এই কথার সাথে অনেকেই হয়তো একমত পোষণ করবেন না, কারণ আপনারা বলবেন আমেরিকা এই বোমা তৈরি করে জাপানের 2 লক্ষের অধিক নিরপরাধ মানুষদের মেরে ফেলে। আচ্ছা, একটু চিন্তা করেন, যদি একই সাথে জার্মান, যুক্তরাষ্ট্র বা অন্যান্য মিত্রশক্তি পারমাণবিক বোমা তৈরি করে ফেলত, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়তো আরও দীর্ঘস্থায়ী এবং ধ্বংসাত্মক হতো। যুদ্ধে জার্মান আত্মসমর্পণ করলেও জাপান করছিল না। তখন আমেরিকা পারমাণবিক বোমার ক্ষমতা দেখিয়ে জাপানকে আত্মসমর্পণ করতে বাধ্য করে, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এই ছিল পারমাণবিক বোমা তৈরির ইতিহাস। ভিডিও বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।